স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করবো, তবে তার আগে তিনি প্রধান জাতীয় দৈনিকগুলো প্রধান সংবাদগুলোর দিকে একটু চোখ বলে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি, আজ মহান শহীদ দিবস, অমর একুশে আজ ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের পথ দেখানো 52, ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা পিছিয়ে শিক্ষা ও কর্মজীবনে, এবং একটি বিশেষ লেখা আছে, মুক্তিকামী সব মানুষের পাশে দাঁড়াক 52। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, অমর একুশে আজ আমি কে ভুলিতে পারি, শহীদ মিনার আর আমাদের শিল্পী হয়ে ওঠার গল্প, রফিকুর নবীর লেখা। এছাড়া সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, গৌরবের অমর একুশে আজ, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি আখ্যা দিল সুপ্রিম কোর্ট, এলডিসি থেকে উত্তরণ 3 বছর পেছাতে সিডিপিকে চিঠি দিয়েছে সরকার। এছাড়া শিক্ষা খাতে 13 চ্যালেঞ্জ নিয়ে একটি রিপোর্ট আছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, শহীদ মিনারে শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ছুটির দিনে নিজ নিজ এলাকায় ছুটে গেলেন নতুন মন্ত্রীরা। এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘে সরকারের চিঠি। এছাড়া সারের দামে অরাজকতা নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক দেশ রূপান্তরে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ প্রতিবেদন আছে, থমকে আছে আমার ভাষা অর্থাৎ বাংলা ভাষা, দেশে আরও 40 ভাষার সন্ধান। এছাড়া ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিল নিয়ে একটি প্রতিবেদন আছে। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শেষ সময়ে তড়িঘড়ি চুক্তি, অন্তর্বর্তী সরকারের বড় ভুল কি, আছে একটি বিশেষ প্রতিবেদন। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি, মার্কিন সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলনের বৈপ্লবিক তাৎপর্য, কোন পথে এগুচ্ছে ইসি, অর্থাৎ সংরক্ষিত নারী আসন নিয়ে কোন পথে এগুচ্ছে ইসি নিয়ে একটি প্রতিবেদন আছে। এছাড়া ঢাকার সঙ্গে আরও জোরদার সম্পর্ক দেখতে চায় দিল্লি, ব্রিফিংয়ে জানিয়েছেন জয়সওয়াল। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মার্কিন সুপ্রিম কোর্টের রায়, এখতিয়ার বহির্ভূতভাবে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, সংসদ হোক রাজনীতির মূল কেন্দ্র। এছাড়া 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন, এই নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক মানব জমিনে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, পারস্পরিক সহযোগিতায় দেশ পরিচালনা করুন, সরকার ও বিরোধী দলের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ। সরকারকে জন আস্থার প্রতিদান দিতে হবে, জনভোগান্তি দূর করতে হবে, বিরোধী দলের শক্ত অবস্থান দেখতে চায় মানুষ, সরকারের ফ্যাসিস্ট হওয়া ঠেকাতে সক্রিয় থাকতে হবে বিরোধী দলকে। এছাড়া ভাষা শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিয়ে আছে প্রতিবেদন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভাষার সঙ্গে বিপন্ন সংস্কৃতিও, তারেক রহমানকে ফোন করে অভিনন্দন আনোয়ার ইব্রাহিমের, এবং সংরক্ষিত 50 নারী আসনের 35টি পাবে বিএনপি, সংরক্ষিত আসনে এমপির দৌড়ে আমির, নায়েবে আমিরের স্ত্রীরাও। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, রক্তের দামে কেনা ভাষার অধিকার, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্য বৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন, এই নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক যুগান্তরে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, গভর্নমেন্ট প্ল্যান্স 100-ডে এনার্জি পুশ, ন্যাশন অনার্স ল্যাঙ্গুয়েজ মাটার্স। নিউ এজের প্রধান প্রতিবেদন, ন্যাশন রিমেম্বার্স ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হিরোজ, রোড মিনিস্টার আন্ডার ফায়ার ফর কমেন্ট ওভার এক্সটর্শন। এর বাইরে দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, গ্যাস ক্রাইসিস ইন ফার্মস রিচেস পিক, টিআইবি কন্ডেমস রোড ট্রান্সপোর্ট মিনিস্টার্স রিমার্কস। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার, আজকে অমর একুশে ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে দিবসের তাৎপর্য নিয়ে আমরা এই দিনটি এলেই প্রতি বছর কথা বলি, কিন্তু পরে কি আবার সারা বছরই কি বাংলা ভাষার সেই চর্চা আমরা দেখি না, এবং বাংলা ভাষার প্রতি যে গুরুত্ব থাকার কথা সেটিও দেখে না। এই সামগ্রিক দিকটি নিয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ। 52 ভাষা আন্দোলন আসলে নানা দিক থেকে আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। এটা শুধু একটা ভাষার আন্দোলন ছিল তা নয়, তো পরবর্তীতে একটা রাজনৈতিক রূপ নেয় আর কি। তো প্রথম অধিকার প্রতিষ্ঠার জন্য, কারণ এটাকে বাংলা ভাষা যে উর্দু চাপিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠীর, এবং সেখানে আমরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ, বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাদের অধিকারকে ভাষার দিক থেকে না রাজনৈতিক দিক থেকেও সেটাকে অবহেলা করা হয়েছিল। তো 48 সালে যখন এই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে,
আন্দোলনটা দাঁড়াবাদে এবং চরম পর্যায়ে যায় সেটা হচ্ছে 52-21 ফেব্রুয়ারিতে, এবং সেটা এক পর্যায়ে সফল হয় আর কি, বাংলা ভাষার অধিকার। এরপরে আমরা যদি দেখি বিভিন্ন পর্যায়ে ভাষা আন্দোলনকে ধরেই কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধিকার আন্দোলন বলেন, স্বাধীনতা আন্দোলন, এগুলো আমরা যেটা বলি 52 থেকে 71 এই পর্যায়ক্রমে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে আর কি। এবং রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বিবেচনা করতে হবে যে যেটা বলছিলাম যে ভাষা আন্দোলন থেকে যেটা বলা হয় যে 71 পর্যন্ত যে মুক্তিযুদ্ধ এবং সেই স্বাধীনতা সংগ্রাম আমরা সফল। একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে দিবসকে সামনে রেখে এটাকে স্মরণ করি বিভিন্ন কর্মসূচিতে, যেমন এবার স্মরণ করা হয়েছে 21-এর মধ্যপ্রহর চিরাচরিতভাবে যেটা হয়ে থাকে, রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা নিবেদন করে, জাতি শ্রদ্ধা নিবেদন করে, কিন্তু পরে দিবসটার যে তাৎপর্য সেটা কিন্তু আমরা ওইভাবে মানে আমাদের সারা বছরের যে সেটাতে আমরা এটাকে ঠিক স্মরণে রাখি না কিন্তু। কারণ বাংলা ভাষার সর্বত্র প্রচলনের যে কথাটা উঠেছিল সেটা কিন্তু সেইভাবে কি অনেক ক্ষেত্রে তো সেটা হয়নি, এক নম্বর। আর ভাষার মর্যাদা, ভাষার চর্চা, ভাষার পরিধি বাড়ানো বা ভাষাকে যেখানে একটা আছে মানে প্রথম আলো রিপোর্টে যে ভাষা জ্ঞান নিয়ে শিক্ষার্থীদের দুর্বলতা, এটাও তো একটা এখন 74 বছর পরে আসে, কারণ এই ঘটনাটা ঘটেছে 74 বছর আগে। তো 74 বছর পরে এসে যদি এখন ভাষা জ্ঞানের দুর্বলতা শিক্ষার্থীদের, এটা তো দেখতে হবে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও দুর্বলতা আছে আর কি। তো রাষ্ট্রীয় যেমন আদালতে, উচ্চ আদালতে একবার রায়গুলো দেওয়া হবে, সেটা পুরোপুরি বাস্তবায়ন হয় না। দেখা গেল সেখানে কিছু হয়তো দু একজন বিচারক দেন, কিন্তু অধিকাংশ ইংরেজি ভাষাতে দেওয়া হচ্ছে। তো এইটা তো একটা মানে বেদনার বিষয় যে এত বছর পরেও কেন আমরা বাংলা ভাষাকে সর্বত্র এটা প্রচলন করতে পারলাম না। যত দিন যাচ্ছে তত তো আমরা দেখছি যে ইংরেজি ভাষার দাপট বলি, প্রভাব বলি আরও বাড়ছে এবং বাংলা ভাষার চর্চাকে দিন দিন আরও বেশি হারিয়ে যাচ্ছে কিনা আপনার কাছে মনে হয় কিনা? এই জায়গাগুলো দাপটটা সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বিবেচনা করতে গেলে শিক্ষার ক্ষেত্রে যদি আমরা এগিয়ে যেতে চাই, ইংরেজি ভাষার গুরুত্ব আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু বলা হয় কি আসলে মাতৃভাষার গুরুত্বটাই বেশি আর কি। সেই মাতৃভাষাটা সঠিকভাবে ভালোভাবে রপ্ত করা, আয়ত্ত করা, মর্যাদা দেওয়া, সেটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এবং আপনি জানেন যে এই 21শে ফেব্রুয়ারি এটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছিল, এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আজকে এই দিনটি পালিত হবে। আমি যদিও জানি যে 188 দেশে এটা পালিত হবে, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং আরও দু একটা প্রদেশও এখানে বাংলা ভাষাভাষী অধ্যুষিত সেখানে পালিত হবে। তা আমাদের সেই বিষয়টা আছে যে ইংরাজির পাশাপাশি না শুধু বাংলাকে বেশি মর্যাদা দিতে হবে, বাংলা ভাষাটা যাতে আমরা সেই সমুন্নত রাখতে পারি সব দিক থেকে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বলেন, অন্য দিক থেকেও এটাকে আমাদের সেইভাবে এগিয়ে নিতে হবে। কিন্তু সেটার ক্ষেত্রে একটু কোথায় দুর্বলতা সেটা দেখা উচিত আসলে। কেন আপনি নিজেও বলছিলেন যে আজকের এই দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করি, এটি কিন্তু একটি কারণ ছিল যে পৃথিবীর যত মাতৃভাষা, কিছু ভাষা আছে আমরা জানি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে, এই ভাষাগুলোকে সংরক্ষণেরও কিন্তু একটি দাবি আছে দীর্ঘদিনের। হ্যাঁ আছে, বিভিন্ন দেশে ছোট অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ভাষা অনেকটা বিলুপ্ত হওয়ার পথেও অনেক জায়গায় সেটা হারিয়ে গেছে। তো সেই বিবেচনা আমরা তো বাংলাভাষী তো প্রায় 25 কোটি বা তার বেশি হবে বাংলাভাষী, তো সেই হিসেবে সংখ্যা তো একেবারে কম না। তো আমাদের সেই গৌরব যেটা বলেন সেটা তো ধরে রাখতে হবে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে সেটাকে সেভাবে মর্যাদা দেওয়া হয়েছে, তারা তো এই স্বীকৃতি পাওয়ার কথা না কিন্তু, তাই না? তো সেই স্বীকৃতি আমরা পেয়ে থাকি, কিন্তু আমরা নিজেরা কেন সে ভাষার মর্যাদাটাকে সেভাবে করছি না? কেন এই ভাষা জ্ঞানের দুর্বলতার বিষয়টা আসছে, তাই না? যে শিক্ষা ব্যবস্থায় কোথাও সে দুর্বলতা আছে, বাংলার ক্ষেত্রে সে নজরটা দিতে হবে। কিন্তু যেটা হয় কি আমাদের দেশে যখন বিভিন্ন দিবস আসে আমরা এই বিষয়গুলো আলোচনা করি এবং দিবস শেষ হয়ে যায় তখন এই বিষয়টা আবার হারিয়ে যায়, তখন আর আবার যখন একটা দিবস আবার যখন আসবে তখন আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের একটা, আমি জানি না ঠিক এটা কোথায় আমাদের সমস্যা, কোনো জাতিগত সমস্যা আছে কিনা আমাদের দিক থেকে, এই বিষয়টা ভেবে দেখা দরকার আসলে, যে আমরা শুধু ওই দিনটার ভিতরে সীমাবদ্ধ না থাকে, সারা বছরে যেন সেটার যে জন্য যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, যে উদ্দেশ্যে, সেটাকে যদি আমরা সেটা ধরে রাখতে পারি, সেটা হওয়া উচিত আসলে। ঠিক, আপনি নিজেও যেমনটা বলছেন এবং প্রতি বছরই যেমনটা হয়, প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছে। এবার একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে, প্রথমবারের মতো শহীদ মিনারে জামাত শ্রদ্ধা জানিয়েছে। এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এটা যেটা আমি দেখেছি নিউজ, তাতে দেখা গেছে জামাতের আমির একটা ব্যাখ্যা দিয়েছেন আর কি, যেহেতু জামাত যে নির্বাচন হয়ে গেল তাতে তারা প্রধান বিরোধী দল, তো প্রধান বিরোধী দল হিসেবে নাকি এটা রাষ্ট্রাচারের ভিতরে পড়ে আর কি, সেই হিসাবেই তারা এটাতে গিয়েছে। এর আগে কখনোই তাদেরকে এই মাতৃভাষা প্রতি শ্রদ্ধা রেখে দেওয়া যায়নি। কিন্তু এটা দুঃখজনক ব্যাপার ছিল যে এই শহীদ মিনারে না যাওয়া, কিন্তু এটা তো কোনো দল বিশেষের না বা বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের না, এটা তো আমাদের বাংলাদেশের সার্বজনীন একটা বিষয়। তো এটা আগে থাকতেই তাদের যাওয়া উচিত ছিল, কিন্তু এখন যে বলে থাকলো যে তারা
রাষ্ট্রাচার হিসাবে বিরোধী দল প্রধান বিরোধী দল যেহেতু তারা হিসেবে যেতে প্রধান হচ্ছে। বিরোধী দল, তার মানে ভবিষ্যতে যদি তারা মানে বিরোধী দল না থাকে তখন কি তারা যাবে না? তো এই বিষয়টা প্রশ্ন থেকে যায়। সঙ্গত দেখলাম যে তারা ওই নিয়মের অনুযায়ী ওই হিসাবে তারা গিয়েছে আর কি। জি। তো ভালো যে তারা গিয়েছে। জি, আমরা তো গত রাতেও দেখেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সাধারণ মানুষের ঢল। আমরা যখন এখন আলাপ করছি আলোচনা টেবিলে, ঠিক তখনও কিন্তু শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল, শ্রদ্ধা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই যে মানুষের যে আবেগ, মানুষের যে কিন্তু একটা আবেগ তো অবশ্যই আছে। যেমন এক সময় আপনি জানেন এখনো হয় প্রভাত ফেরি কিন্তু একটা ব্যাপক কে ছিল, কিন্তু এটা হয়তো এখন কমে গেছে। শুধু ঢাকা না, জেলায় জেলায় সব জায়গায় কিন্তু হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু প্রভাত ফেরি এটা শুরু হতো কিন্তু প্রভাত ফেরি দিয়ে শুরু হতো। আর মধ্যরাতে তো আছে সেটা, সেই মিছিল করে যাওয়া এবং বিভিন্ন এলাকা থেকে বয়স নির্বিশেষে নারী পুরুষ শিশু, আপনি দেখবেন যে আজকে কালকে অনেক পত্রিকা আপনি দেখবেন যে আজকে দিবস পালিত হচ্ছে, অনেক ছোট শিশু তাদেরকেও তাদের মা বাবারা নিয়ে যায় আর কি সে শহীদ মিনারে। এবং সারা দেশে যত শহীদ মিনার আছে সেখানে সব জায়গায় তারা যাচ্ছে। এই যে প্রভাত ফেরি এবং এই শহীদ মিনার শ্রদ্ধা যাপন, এটা আমাদের মানে জাতীয় জীবনের সাথে এবং এই দিনটির সাথে একদম একেবারে জড়িয়ে গেছে আর কি। এবং সেই গান, বিখ্যাত গান যেটা আমার ভাইয়ের রক্তের আগুন 21 ফেব্রুয়ারি, এটা কিন্তু সর্বক্ষণ আমাদেরকে অনুপ্রাণিত করে আর কি। একটু সমসাময়িক বিষয়ের দিকে যদি দৃষ্টি দিই, আমরা জানি যে 17 ফেব্রুয়ারি এই সরকার, নতুন সরকার শপথ নিল। এই 4 দিন আপনার চোখে কেমন লাগলো? 17, 18, 19, 20, 21 এই 4 দিনে তো আসলে এই 4 দিন খুবই অল্প সময়, মানে সম্ভব না। মূলত কিন্তু যেটা যেটা হচ্ছে বোঝাতে যে আমার মনে হয় কেমন হলো, শুরুটা ভালোই হয়েছে বলতে হবে। কারণ প্রধানমন্ত্রী যেভাবে কিছু সিদ্ধান্ত দিয়েছেন সেগুলোকে অবশ্যই প্রশংসা করতে হয়। যেমন মন্ত্রিসভার বৈঠক উনি তেজগাঁ না করে করেছেন সচিবালয়। কেন করেছেন? সেটা হচ্ছে সবল মন্ত্রী, প্রায় 50 জনের মন্ত্রী, প্রতিমন্ত্রী মিলিয়ে তারা যদি সেই প্রধানমন্ত্রী কার্যালয়ে যান তাদের আবাসিক এলাকা থেকে, তো শহরে যে যানজটটা হবে সেটা এড়ানোর জন্য কিন্তু উনি সচিবালয় একাই যাওয়ার মানে যানজট অনেকটা এড়ানো যাবে। এবং চলাফেরাও কিন্তু উনি সাধারণভাবে যাচ্ছেন, কিন্তু ট্রাফিক থামছেন কিন্তু। তবে আরেকটা বিষয় হচ্ছে যে উনি ওনার নিজস্ব যে গাড়ি, সরকারি গাড়ি উনি নেননি, নিজস্ব জ্বালানি ব্যবহার করবেন। এবং ওনার বহরে যে গাড়ি থাকার কথা 13 থেকে 14টার গাড়ির মধ্যে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী প্রোটোকলে গাড়ি থাকে, সিকিউরিটি প্রোটোকল, সেখানে 4 থেকে 5টা গাড়ি, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রীদের কাজের উনি বলেছেন তদারক করা হবে, নজরদারি করা হবে। এবং পরে যে মন্ত্রী আরেকটা বৈঠকে হয়েছে সেখানে 180 দিনের একটা অগ্রাধিকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং কিছু বিষয় ইতিমধ্যে সিদ্ধান্ত, বিশেষ করে যে নির্বাচনী যে ইশতেহারে যে অঙ্গীকারটা ছিল ফ্যামিলি কার্ড, সেটা বলা হচ্ছে যে ঈদের আগেই কয়েকটি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসাবে তারা এটা পরীক্ষামূলকভাবে চালু করবে। এটা এখন ধরনের দেখা যাচ্ছে এক ধরনের যথেষ্ট উনি, এবং শনিবার উনি অফিস করবেন। এই সব কিছু মিলিয়ে মনে হয় যে একটা নতুন ধারা উনি মানে শুরু করতে চাচ্ছেন। তার অ্যাপ্রোচ বলি বা দৃষ্টিভঙ্গি বলি বা জনগণের প্রতি আকাঙ্ক্ষার প্রতি তার যে কমিটমেন্ট উনি করেছেন ইশতেহারের মাধ্যমে অন্যভাবে আর কি, সেটার প্রতি উনি বিশেষভাবে আমার মনে হয় উনি খুব সিরিয়াস আর কি। এখন বাকি তার যারা আছেন সদস্য, তার মন্ত্রিসভার সদস্য, তারা সেটার মর্ম কতটুকু উপলব্ধি করতে পারবেন সেটা একটা দেখার বিষয় আছে। নতুন মন্ত্রিসভা কেমন হলো? বলা হচ্ছে যে একেবারেই নতুনদের সংখ্যাটা বেশি, 50 জনের মধ্যে 41 জনই নতুন। না, নতুন আছে, এটা তো আসলে একটা সংমিশ্রণ ঘটেছে। কিন্তু আপনি দেখবেন যে স্ট্যান্ডিং কমিটি যারা প্রবীণ, দক্ষ, পুরনো যারা, তাদের আছে পাশাপাশি নবীনদের প্রাধান্য দিয়েছেন আর কি। তো নবীনদের তো আসলে তৈরি করতে হবে, কারণ স্ট্যান্ডিং কমিটি যারা আছেন প্রবীণ, তাদের তো অনেকেরই ধরেন আপনার বয়সজনিত কারণে তাদের পক্ষে সে আগের মতো ইয়েটা করা তো সম্ভব না। এই জন্য উনি নবীনদেরকে আস্তে আস্তে তৈরি করার একটা হয়তো উদ্দেশ্য ওনার আছে, সুযোগ দেওয়া। এবং এখানে কিন্তু একটা মেসেজ আছে যে কাজের মূল্যায়ন করে কিন্তু স্থায়ী কোনো কিছু না, কিন্তু এই যে যাদেরকে মন্ত্রী করা হয়েছে বা প্রতিমন্ত্রী যারা হয়েছেন স্থায়ী না, তাদের কাজের মূল্যায়ন করা হবে, সে মূল্যায়নের ভিত্তিতে পারফরমেন্স দেখা হবে আর কি। তো এই বিষয়টা আছে। তো রবীন্দ্রনাথ আসলে সুযোগ দেওয়া দরকার। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে যারা আসছেন নতুন, তাদের ভিতরে অনেকে অনেক সময় ছাত্রদের কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, এদের অনেকেই কিন্তু এবার সংসদ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন, মন্ত্রিসভার স্থান পেয়েছেন আর কি। তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ পারফর্ম করার। এখন রাজপথের মিছিল করা, আন্দোলন সংগ্রাম করা, আর সরকার পরিচালনায় তাদের ভূমিকা কতটুকু তারা কন্ট্রিবিউট করতে পারবে, কতটুকু অবদান রাখতে পারবে, সেটাও তাদের এফিসিয়েন্সি, সেটাও দেখার বিষয়। সেজন্য হয়তো ওদেরকে সুযোগ দিতে চাচ্ছে। একদিক দিয়ে মনে করি ভালো যে নবীনদের সুযোগ দেওয়া উচিত, তারা কতটুকু। আর আমরা দেখেছি বিএনপির 16-17 বছর আন্দোলনে যারা সহযোদ্ধা ছিলেন, সেই দলেরও কিন্তু যারা প্রধান মুখ, তাদেরকেও ক্যাবিনেটে রাখা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা কিন্তু আগে বলা হয়েছিল যে যারা মানে এই আন্দোলন সংগ্রামে ছিলেন এবং তাদেরকে নিয়ে সরকার গঠন করা হবে। সেখানে কিন্তু দেখেন যে নেওয়া হয়েছে জোনায়েদ সাকি, নূর,
তারপর আপনার ববি হাজ্জাজ অবশ্য তার দল বিলুপ্ত যোগদান করেছেন, এরকমভাবে কয়েকজনকে নেওয়া হয়েছে। তো এটাও তো এক ধরনের অঙ্গীকার তো পূরণ করলে, যে বলা হয়েছিল যে সবাইকে নিয়ে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে, সরকারে তাদেরকে অংশীদার করা হবে, সেটা তো করা হয়েছে। আমরা আগে থেকেই বলছিলাম যে নতুন যে সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, বিশেষ করে আজকে পত্রপত্রিকা এসেছে যেহেতু রমজান মাস, সেখানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস সংকট, এই দুটো সংকটকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে কি করা উচিত বলে সরকারের? বা সরকারের তো অনেকগুলা অগ্রাধিকার করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর বলা হচ্ছিল যেহেতু রমজান মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যাতে থাকে, গ্যাস যাতে থাকে। প্রথম ক্যাবিনেট বৈঠকও কিন্তু আমরা দেখেছি সেটা হয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা পত্রিকা শিরোনাম করেছে যে গ্যাসের তীব্র সংকট এবং জনজীবনে ভোগান্তি হচ্ছে, কিন্তু সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ। এটা তো আসলে হঠাৎ করে তো হয়নি, এটা চলে আসছে সে ধারাবাহিকতা। দৈনিক চাহিদা যেখানে 400 কোটি ঘনফুট, সরবরাহ মাত্র 260, তার মানে গ্যাসের স্বল্পতা আছে, আমাদের স্বল্পতা আছে। তো এই স্বল্পতা আপনি রাতারাতি পূরণ করা সম্ভব না, কিন্তু সেই জন্য কিন্তু এখন তো পরিকল্পনা নিতে হবে, আমাদের দেখতে হবে মজুদ কোথায় আছে, কীভাবে সেটাকে উত্তোলন করা যায়, সেদিকে কিন্তু দিতে হবে। এখন আমরা তাৎক্ষণিকভাবে অনেকগুলো বিষয় দেখে সামনে চলে আসলে, যেটা বলা হচ্ছিল যে এখন সংকট, রোজার মাস, এটা নিয়ে একটু বেশি দৃষ্টি দেওয়া হচ্ছে যে সংকটটা চলছে। তো এই সংকটটা যাতে না থাকে, ভবিষ্যতে যাতে না হয়, সেটা কোথায় কিভাবে এটা গ্যাস আহরণ বাড়ানো, কতটুকু মজুদ আছে, সেদিকে আমাদের দেখতে হবে। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলাটা অবশ্যই বিশেষভাবে নজর দিতে হবে। তারপর হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, নিত্যপণ্য, সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে আপনার তাদের নিরাপত্তাটা চায়, এবং তাদের জীবনের যে নিরাপত্তা, জিনিসপত্রের দাম যাতে তাদের নিয়ন্ত্রণে থাকে। সরকারের কাছে কিন্তু তারা বিশেষ কিছু, এর বাইরে কিন্তু খুব বেশি কিছু তারা আকাঙ্ক্ষা করে না। কিন্তু যার কৃষক, সে প্রান্তিক পর্যায়ের মানুষের ফসল কিন্তু সে চায় তার সেই জিনিসপত্রের দামটা যাতে পায় আর কি। তো দেখা গেল শহরে আস্তে আস্তে সেই জিনিসের দাম অনেক গুণ চড়া হয়, মাঝখানে মধ্যস্বত্বভোগী থাকে, ফরিয়া থাকে, তারা হাতিয়ে দেয়, কৃষক কিন্তু সে ন্যায্য মূল্য কিন্তু পায় না। কিন্তু তো এই বিষয়গুলোর দিকে আমার মনে দেখা দরকার, বিশেষ করে নির্বাচনে যে কমিটমেন্টগুলো ছিল, যেমন ফ্যামিলি কার্ড করতে যাচ্ছে, তারপর স্বাস্থ্য কার্ড হওয়ার কথা, কৃষক কার্ড, কৃষকদের সারটা ঠিক মতো পায়, এই বিষয়গুলো দিকে আমার মনে হয় সরকার নজর, যেগুলো ইশতেহারে যেগুলো উল্লেখ করা হয়েছে, তা রাতারাতি করা সম্ভব হবে না, কিন্তু সেই ক্ষেত্রে প্রায়োরিটি বা অগ্রাধিকার নির্ধারণ করে সেইভাবে কিছু উনি কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই সে বিষয়ে কিন্তু খুব বিশেষভাবে উনি গুরুত্ব দিয়েছেন, এবং এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, এবং 180 দিনের একটা পরিকল্পনা বা অগ্রাধিকার দিয়ে দেওয়া হবে। আমরা দেখেছি একেবারে, যদিও একেবারে শুরুর দিকে যাত্রা, কিন্তু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একটি মন্তব্য নিয়ে গত 2-3 দিন ধরে বেশ আলোচনা সমালোচনা আছে। এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখেন? এটা তো সমালোচনার তো বিষয় আর কি। উনি মন্ত্রীর চেয়ারে বসে এই বিষয়ে বলতে যেটা বলা উচিত ছিল যে চাঁদাবাজি তো একটা প্রকট আকার ধারণ করেছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে। আপনি জানেন যে এই দল ক্ষমতায় আসার আগে দলের যারা এখন তো মাত্র কয়েকদিন ক্ষমতায় আসছে, এটা একটা বড় সমস্যা দলের বিরুদ্ধে উঠেছিল যে কিছু কিছু জায়গায় তাদের নেতা কর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। নির্বাচনী প্রচারণার সময়টা কিন্তু বিরোধী পক্ষ বিএনপিকে সবচেয়ে বড় ঘায়াল করার চেষ্টা করেছে অভিযোগটি দিয়ে, এবং ওই সময় কিন্তু আপনি জানেন যে এই চাঁদাবাজি দখল এগুলোর জন্য কিন্তু প্রায় 7,000 বা তার বেশিকে বহিষ্কার করা হয়েছিল আর কি। তো এটা সমস্যাটা রয়ে গেছে, সেটাকে বন্ধ হয়েছে, হয়নি। তো পরিবহন সেক্টর একটা বড় বড় চাঁদাবাজির উৎস। তো উনি যেভাবে বিষয়টাকে বলেছেন সাধারণ সমীকরণ করে, এটা তো ওনার কোনোভাবে বলাটা ঠিক হয়নি। ওনারা যেটা বলতে পারতেন যে বিষয় অনুসন্ধান করা, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, সেটা প্রতিকার করবেন, তা না করে উনি বলেন যে সমঝোতার ভিত্তিতে হলে চাঁদাবাজি না। এটা কিন্তু আসলে খুব সমালোচনার মতো এই কথা উনি বলেছেন, এবং আমার মনে হয় এই জন্য সম্ভবত তাকে হয়তো জবাবদিহি করতে হয়েছে বা জবাবদিহি করতে হবে, এটা আমি ধারণা করছি। কোনো তথ্য নাই আমার কাছে, আমি ধারণা করছি যে এটার জন্য হয়তো ওনার জবাবদিহি করতে হবে হয়তো। কয়েকটি পত্রপত্রিকা আজকের খবর আছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। আমরা তো জানি যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে স্থানীয় সরকার ব্যবস্থাটা রীতিমতো অচল হয়ে পড়ে আছে। আমাদের ঢাকার সিটি কর্পোরেশন বলে স্থানীয় সরকার পর্যায়ে একেবারে অচল অবস্থায় আছে। আমরা দেখেছি যে এদিন শপথ নিয়েছে সরকার, সেদিনই কিন্তু দলের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে স্থানীয় সরকারগুলোকে কার্যকর। এই জায়গাটা আসলে কতটা জরুরি? এই পুরো এটা খুবই জরুরি। এই কারণে কি যে আপনার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে তারপরে বিভিন্ন জায়গায় যেটা পৌরসভা বলেন, স্থানীয় সরকারের যেটা একদম স্থবির হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্থানীয় সরকারে কিন্তু অনেক কিছু জড়িত, পরিষেবা আছে বিভিন্ন ধরনের, এবং আপনার জাতীয় পরিচয়পত্র করা, এগুলো অনেক বিষয় আছে, অনেক নাগরিক সেবা যেটাকে বলি, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি। এটা শহরে বসে ঠিক আমরা ওই অর্থে, আবার শহরেও আছে সিটি কর্পোরেশনের বিষয় আছে, ম্যাক্সিমাম সিটি কর্পোরেশনে কাউন্সিলর নেই। তো সেখানে এই বিষয়টা আমার মনে হয়, আমি যেটুকু দেখেছি পত্রিকায়, যে সহসা হয়তো নির্বাচন কমিশন রোজার ভিতরে তার হবে না, রিজার পরপরই তারা সমস্ত সিটি কর্পোরেশন এবং এক পর্যায়ে হয়তো
পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সেদিকে মানে ধাবিত হবে সম্ভবত, এবং এটা খুবই জরুরি। আমার মনে হয় মানে রোজার পরপরই হয়তো নির্বাচন কমিশন থেকে সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হবে। ঢাকা সিটির দেখেন সেখানে কিন্তু নির্বাচন নয়, সব জায়গায় শুধু চিটাঙ্গের মেয়র তারেক মামলার মাধ্যমে জয়লাভ করেছিলেন, দায়িত্ব পালন করছেন, আর কোথাও তো নাই। কিন্তু এটা তো বড় বিষয়, তো নগর জীবনের পরিষেবা পাওয়াটা, নাগরিক সুবিধা পাওয়াটা, এটা একটা না থাকলে খুবই ভোগান্তি হয় মানুষের। সেদিক থেকে আমার মনে হয় ঈদের পরপরই হয়তো এই আলোচনাটা আমরা সবসময় করি যে স্থানীয় সরকার ব্যবস্থাটাই আসলে রাজনৈতিক, মানে যখন যে ক্ষমতায় থাকে তার বলের মধ্যে থাকা, সেই বলয় মুক্ত থাকে, এবং স্থানীয় সরকারের স্বাধীনতা নিয়ে আমরা বারবারই বলি। এই জায়গাগুলো তো আসলে গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারই, হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় বিভিন্ন সময় বলা হয়েছে সরকার থেকে আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করা যায়, আলাদা অথরিটি করা যায় কিনা, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমার মনে হয় রাজনীতির কে বাদ দিয়ে তো একেবারে হবে না, কিন্তু রাজনীতি বাইরে রেখে এই নাগরিক সেবা বলেন বা সিটি কর্পোরেশন বা এই জিনিসগুলা কিন্তু শেষ পর্যন্ত এটা মানে রাজনীতির ভিতরে পড়ে যায়। তার বাইরে থেকে এটা করতে পারলে সেটা সুবিধা হয়, যাতে সর্বোচ্চ পর্যায়ে নাগরিক সুবিধাটা যাতে পাওয়া যায়, সেই জনভোগান্তি যাতে না থাকে, মানুষ যাতে সুবিধা পায়। যেমন ঢাকা সিটিতে আপনি দেখেন যে যানজট বলেন বা অন্য অনেক দিক থেকে, বায়ু দূষণ বলতে পারেন, তারপর আপনার মানে শব্দ দূষণ, এগুলো কীভাবে সমাধান হবে সেটা একটা বড় বিষয়। আমরা যেটি বলি যে সরকারি পরিষেবাগুলোর সমন্বয়হীনতার একটা বড় ব্যাপার আছে। মানে ওয়াসা হয়তো আরেক কর্তৃপক্ষকে দোষারোপ করে, ওই কর্তৃপক্ষ ওয়াসাকে দোষারোপ করে, রাজকের যে ধর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তো রাজধানীর বিষয়ে তাদের কি কন্ট্রিবিউশন আছে? আমি যতটুকু দেখছি বিভিন্ন সময়, আপনিও জানেন যে কিছু প্লট তৈরি করা, কিছু জমি অধিগ্রহণ করে, জমি অধিগ্রহণ কিছু প্লট করে, প্লট বিতরণ করে, এই তাছাড়া বিক্রি করা। তো সে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এছাড়া কি তার সিটির উন্নয়ন করবে সে, এটাও তো একটা বিষয়। মানে আমার মনে হয় হওয়া উচিত যে রাজের ফাংশনটা আসলে কি হবে, যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার কি শুধু জমি অধিগ্রহণ এবং প্লট বিতরণ করাই কি তার কাজ? ওয়াসার কাজটা কি? যেমন আপনি জানেন বিগত সরকারের আমলে ওয়াসার যিনি এমডি ছিলেন তাকে নিয়ে তো অনেক রিপোর্ট ছাপা হয়েছে। কত বছরই 12-14 বছর উনি এমডি পদে ছিলেন, উনি ঢাকা দেশে থাকতেন, ব্যবস্থা হয়নি। এখন ওয়াসার থেকে এটা তো সরকার থেকে দেখা উচিত, ওয়াসার এখন কিভাবে ফাংশন করছে, আমরা মানে বিশুদ্ধ পানি পাচ্ছি কিনা, এটা তো একটা বড় বিষয়। তারপরে যে এই অভিযোগ তো আছে যে তিতাসের গ্যাসের বিল জনগণ দিনের পর দিন দিয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস তো পাচ্ছে না, এই অভিযোগগুলো তো আছে। এই অভিযোগ আছে, তো সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার যে আমি বিল দিয়ে যাচ্ছি কিন্তু আমি সেই মানে সার্ভিস আমি পাচ্ছি না। তো এই বিষয়গুলো গ্যাস বলেন, পানি বলেন, এই বিষয়গুলো খুব দেখা দরকার আর কি। আজকে সবগুলো জাতীয় দৈনিকে বেশ গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ হয়েছে। এলডিসি থেকে উত্তরণে এই বিষয়টি 3 বছর পেছাতে জাতিসংঘকে চিঠি। এই যে আপনার কি মনে হয় কিনা তখন, অর্থাৎ তৎকালীন সরকার এই বিষয়টিকে এক ধরনের ব্র্যান্ডিং করার জন্য খুব তাড়াহুড়ো করেছিল, এবং এখন 3 বছর পেছানোর যেই আমার এটা হয়তো সরকার এই বিষয়টা আসার সাথে সাথেই, যেটা বললেন সরকারের 2-3 দিন হয়েছে মাত্র, তারা সবগুলো বিষয়ের উপর আমার মনে হয় দৃষ্টিপাত করছে। তো এই জন্য সরকার ব্র্যান্ডিং করার জন্য করতে পারে হয়তো এটার জন্য। তো আমার মনে হয় এটা চিঠি দিয়ে এবং সরকার মনে এই ব্যাপারে যথেষ্ট তৎপরতা দেখাবে এবং সক্রিয়ভাবে কোনো কিছু করার চেষ্টা করবে। আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গত 16-17 বছর আমরা দেখেছি যে শুধু তথ্য উপাত্তে উন্নয়নের গল্প বলা, এত জিডিপি এত এবং তখনই কিন্তু এলডিসি থেকে উত্তরণে রাতারাতি মানুষকে দেখানোর জন্য এই ধরনের উদ্যোগ আসলে দিন শেষে দেশকে বড় ধরনের সংকটে ফেলে কিনা? একেবারে সংকটে ফেলে, অবশ্যই ফেলে। কিন্তু এগুলো কিন্তু আপনি বিভিন্ন পর্যায়ে থেকে ধরেন, আপনার বিভিন্ন সংস্থা যারা আছে, অর্থনীতিবিদ বলেন, তারা কিন্তু এই বিষয়ে প্রশ্ন তুলতো যে আমাদের মানে যখন সরকার থাকে যারা তথ্য ইয়েকে ফানুস বানিয়ে অনেক মানে সেটাকে চটকদার করে তারা উপস্থাপন করতো, তাদের উন্নয়ন সাফল্য গাথা হিসেবে তারা দেখাতো, কিন্তু দেখাতো বিষয়টা হয়তো সেরকম না। এবং এই সরকার তো সেই সংকটে অনেক কিছু মুখোমুখি কিন্তু এখন হবে। আপনি আর্থিক দিক থেকে বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, যে এলডিসি লোন পরিশোধের বিষয় আসবে, যেই লেখালেখিগুলো হচ্ছে, এই বিষয়গুলো হবে। এবং কিন্তু এই বিষয়গুলো তারা মুখোমুখি হবে। কিন্তু দেখা গেলো বিগত সরকার কিন্তু এই বিষয়গুলোর ভিতরে সেভাবে নজর দেয়নি। সরকার সবসময় এক ধরনের সাফল্য গাথা, কিছু ক্ষেত্রে তার উন্নয়ন তো হয়েছে, সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু সাফল্য গাথাটা খুব বেশি করে তারা হাইলাইট করার চেষ্টা করছে, এটা হয়তো বাস্তবতার থেকে অনেক দূরে ছিল। এমন কিছু প্রজেক্ট নিয়েছে যে প্রজেক্টগুলো উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার কিন্তু প্রশ্ন রয়েছে যেটা আদৌ কত যে ব্যয়বহুল প্রজেক্ট, সেখানে দরকার ছিল কিনা। এরকম আরও প্রজেক্ট, যেমন ওনাদের ঘরানার একজন অর্থনীতিবিদ মইনুল ইসলাম, উনি বলেছিলেন যে এই যে পদ্মা রেল সেতুটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে সেতুর প্রয়োজন আছে, কিন্তু রেলটা হয়তো ওই অর্থনৈতিক থেকে খুব একটা ভালো কিছু হবে না আর কি। এরকম আরও কয়েকটা বিষয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সরকার অনেক প্রকল্প নিয়েছিল যেগুলো ব্যয়বহুল, যা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, কিন্তু সেটা আসলে সেইভাবে দরকার ছিল কিনা। যেমন কর্ণফুলী টানেল,
সেটাও আপনি দেখেন নিয়ে তো এখন রীতিমতো ইয়ে মানে প্রশ্ন উঠছে প্রশ্ন যে সেটার কোনো দরকার ছিল না, কিন্তু তখন কারা কি কারণে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই জিনিসগুলা করা হয়েছে এবং দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি করার জন্য। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয় আলোচনা করে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে ঢাকা দিল্লি সম্পর্কে রীতিমতো এক ধরনের টানাপোড়েন তৈরি হয় এবং এবার এই নতুন সরকার বিএনপি সরকার শপথ নেওয়ার পর থেকে আমরা দেখলাম কিছুটা বরফ গলতে শুরু করেছে। নরেন্দ্র মোদীর অভিনন্দন জানানো ফোন করে এবং আজকে খবর আছে যে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা চালু হচ্ছে এবং বলছিলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনি বলছেন যে ঢাকার সাথে আরও জোরদার সম্পর্ক চায় দিল্লি। এখন কি আস্তে আস্তে বরফ গলবে কিনা? আপনি যে শব্দটা ব্যবহার করছেন এটাই আসলে আমার মনে হয় জুৎসই শব্দ, যে বরফ গলা, সেটা এখন অন্তর্বর্তী সরকার সময় কিন্তু 17টা মাস কিন্তু আমরা একেবারেই সম্পর্ক তলানিতে এবং যত দিন গেছে তত আরো তিক্ততা বেড়েছে। নতুন সরকার আসার পরে আপনি জানেন যে এমনি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর সেখানে শোক বার্তা নিয়ে এসেছিলেন, শোক এবং নির্বাচনে জয়লাভ করার পরে বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের ভিতরে প্রথম নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু তাদের লোকসভার যে স্পিকার ওম বিড়লা উনি এসেছিলেন। এবং আমার মনে হয় এখন এই যে বললেন যে ভিসা আবার চালু করা, কারণ এটা হচ্ছে কি, এটা খুবই দরকার এই কারণে যে পারস্পরিক মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্বের আসলে বদল করা যাবে না, সেই হিসেবে এটা কিন্তু দরকার। কারণ আমরা এক নিকটতম প্রতিবেশী এবং আমাদের তিন দিকের সীমানায় ভারতের সেই বিষয়ে বিবেচনা করতে গেলে আমাদেরকে সম্পর্কটার সাথে স্বাভাবিক হয়। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যাতে ধরুন সবচেয়ে বড় বিষয় যেগুলো হচ্ছে যে মানে বর্ডার কিলিংটা যাতে না হয়। ভারতে যে এক ধরনের আমাদের যে মৌলিক যে বিষয় আছে, যেমন আপনি জুন জুলাই দিকে সমস্ত গঙ্গা পানি চুক্তির শেষ হয়ে যাচ্ছে, সেটা নবায়নের বিষয় আছে, তিস্তা একটা বড় ইস্যু হয়ে আছে আর কি। সেই বিষয়গুলোর দিকে বৃহৎ দেশ এবং তার এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আর কি। কিন্তু আমার মনে হয় সম্পর্কটা হয়তো স্বাভাবিকের দিকে যেতে পারে। সরকারের দিক থেকে, ভারত সরকারের দিক থেকে যেমন ইতিবাচক কিছু পদক্ষেপ তারা ইতিমধ্যে দেখিয়েছে, এই নতুন সরকার হয়তো চাবে সেই সম্পর্কটা স্বাভাবিক হোক, কিন্তু এই বিষয়গুলোকে সামনে থাকবে। গঙ্গা পানি চুক্তি, তিস্তা, বর্ডার কিলিং বন্ধ হওয়া, আমার মনে হয় এই বিষয়গুলোকে যদি ঠিকমতো অ্যাড্রেস করা হয় সম্পর্ক হতে স্বাভাবিক হবে এবং হওয়া উচিত সম্পর্ক। একটু কথা তো বলা হচ্ছে সম্পর্কের এই জায়গাটায় সবসময় ন্যায্যতা এবং মর্যাদার জায়গাটা যেন অটুট থাকে। ওই যে বললাম, ন্যায্যতা হবে তখনই যদি আপনি বর্ডার কিলিং বন্ধ করেন। আপনি যদি গঙ্গার পানি চুক্তি আমাদের যে ন্যায্য হিস্যা সেটাকে যদি সেভাবে আমরা পাই, তারপরে যদি তিস্তা ব্যারেজ সেটার ব্যাপারে যদি আমাদের অনুকূলে সিদ্ধান্ত হয় তখন এ হবে। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশ থেকে ধর অনেক বিষয় আছে, যেমন আমাদের বিরাট একটা অংশ কিন্তু চিকিৎসার জন্য ভারতে যায়, ভিসা বন্ধ থাকায় এবং খুব একদম রেস্ট্রিকশন থাকায় কিন্তু অনেকে যেতে পারছে না, ভোগান্তিতে পড়েছে। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় সুরা হওয়া দরকার এবং উভয় সরকার সেইভাবে ওই যে মর্যাদার প্রশ্নটাকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।